তো দেখো প্রথম প্রশ্নটা বলা হয়েছে, বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? বাংলার প্রথম নির্বাচিত রাজা, মানুষেরা তাকে নির্বাচন করেছিল, এমন রাজা হলো গোপাল। গোপাল হলো বাংলার প্রথম নির্বাচিত রাজা। পরবর্তী প্রশ্ন, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? ওই গোপাল, মানে ওই যে নির্বাচিত রাজা, সে যে বংশটা প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে পাল বংশ। তো গোপাল হলো আমাদের পাল বংশের প্রতিষ্ঠাতা। যদি বলা হয় সপ্তম অষ্টম শতকে বাংলায় যে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তাকে ঐতিহাসিকরা কী আখ্যা দিয়েছেন? তাকে মৎস্যোন্যায়ের সাথে তুলনা করেছেন। গোপাল গোপাল কোন ধর্ম অনুসারী ছিলেন, মানে কোন ধর্মকে তিনি ফলো করতেন? তো তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ওদন্তপুরী বিহার কে নির্মাণ করেন? ওদন্তপুরী বিহার সেটা নির্মাণ করেছিলেন গোপাল। হ্যাঁ, ওদন্তপুরী নামটা মনে রেখো, ওদন্তপুরী হলো গোপাল। ওদন্তপুরী একটা বিশ্ববিদ্যালয়ের মতো। কনৌজ দখলের জন্য যে ত্রিপাক্ষিক সংগ্রাম, সেই সংগ্রামটা কাদের মধ্যে হয়েছিল? মনে রেখো, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। এটা আমরা আগের দিনেও দেখেছিলাম। পরবর্তী প্রশ্ন, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে? দেখো, গোপাল হলো প্রতিষ্ঠাতা, আর সেখানে দেবপাল হলো সর্বশ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, দেবপাল। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহার যে প্রতিষ্ঠা করেছিল সে হলো ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, সোমপুর মহাবিহার বর্তমান বাংলাদেশের পাহাড়পুরে অবস্থিত, এটা কার রাজত্বকালে নির্মিত হয়েছিল? তো সোমপুর এটা নির্মাণ করেছিলেন ধর্মপাল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন পাল রাজাকে উত্তর পথস্বামী উপাধি দেওয়া হয়েছিল? তো এটা উপাধি দেওয়া হয়েছিল ধর্মপালকে। তো এখান থেকে মনে রেখো, আমি যেটা ভুলবশত যেটা বেরিয়ে গেছিলো, উত্তরপথনাথ সেটা কিন্তু একজনকে বলা হয়, সেটা হচ্ছে হর্ষবর্ধনকে বলা হয় উত্তরপথনাথ। কিন্তু যদি বলা হয় উত্তরপথস্বামী, তখন সেটা বলবে ধর্মপাল। ঠিক আছে। পরম ভট্টারক, এরকম মহারাজাধিরাজ, তো ওটা হবে না। পরম ভট্টারক একটা উপাধি আছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু এই ধর্মপালকেই দেওয়া হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে আরব পর্যটক সুলেমানও বলা হয়ে থাকে, কার রাজত্বকালে পাল সাম্রাজ্যে এসেছিলেন? তো তিনি দেবপালের রাজত্বকালে পাল সাম্রাজ্যে এসেছিলেন, এবং মনে রেখো, তিনি পাল সাম্রাজ্যকে রুহমা বলে আখ্যায়িত করেছেন। পরবর্তী প্রশ্ন, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে। কাকে? প্রথম মহিপালকে বলা হয় দ্বিতীয় প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের চোল রাজা রাজেন্দ্র চোল কার রাজত্বকালে বাংলা আক্রমণ করেছিলেন? তো মনে রেখো, প্রথম মহিপালের আমলে রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন। বাংলায় কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার আমলে শুরু হয়েছিল? তো মনে রেখো, দ্বিতীয় মহিপালের সময়কালে কৈবর্ত বিদ্রোহ দেখা যায়। কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? প্রধান নেতা ছিলেন দিব্য বা দিব্যক। কৈবর্ত বিদ্রোহ দমন করে পাল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন কে? তো রামপাল কৈবর্ত বিদ্রোহকে দমন করেছিলেন এবং পাল সাম্রাজ্যকে উদ্ধার করেছিলেন। বিখ্যাত ঐতিহাসিক কাব্যগ্রন্থ রামচরিত কে রচনা করেন? এটাও আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী কোন পাল রাজার সভাকবি ছিলেন? তিনি রামপালের সভাকবি ছিলেন, এবং যে রামচরিত যেটা রচনা করেছেন সেটা অন্য কেউ নয়, এই রামপালেরই জীবন কাহিনী বর্ণনা করেছেন। রামচরিত গ্রন্থটি কোন ভাষায় রচিত? এটি সংস্কৃত ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন, জগদ্দল মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? জগদ্দল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন রামপাল। মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কার রাজত্বকালে তিব্বতে গিয়েছিলেন? তো মনে রেখো, নয়াপালের রাজত্বকালে তিব্বতে গিয়েছিলেন। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কার রাজত্বকালে তিব্বতে গিয়েছিলেন? নয়াপালের সময়কালে তিনি তিব্বতে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ধীমন বা বিতপাল
কোন যুগের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন? তাহলে ধীমন এবং বিতপাল হলেন কি ভাস্কর এবং চিত্রশিল্পী। তো তিনি ছিলেন পাল যুগের বিখ্যাত ভাস্কর এবং চিত্রশিল্পী। পরবর্তী প্রশ্ন, পাল যুগে বৌদ্ধ ধর্মের কোন মতবাদটি সবচেয়ে বেশি বিকাশ লাভ করেছিল? তো মনে রেখো বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। দেখো আমাদের যেমন হিন্দু ধর্মে যেমন অথর্ববেদ আছে, অথর্ববেদে যেমন জাদুটোনা তন্ত্র সাধনা ইত্যাদির ব্যাপারে আমরা জানতে পারি, সেরকমই বৌদ্ধ ধর্মেরও একটা শাখা রয়েছে, সেই শাখাটার নাম হচ্ছে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। তো এটা বেশি বিকশিত হয়েছিল কোন যুগে? পাল যুগে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পাল সাম্রাজ্যের পতন এবং সেন রাজবংশের উত্থানের মাঝে বাংলায় কোন ক্ষুদ্র রাজবংশ অস্তিত্ব পাওয়া যায়? কোন ক্ষুদ্র রাজবংশের অস্তিত্ব আমরা পেয়ে থাকি বলো? তো সেই ক্ষুদ্র রাজবংশটা হলো চন্দ্রবংশ এবং বর্মন বংশ। অপশন এ চন্দ্রবংশ এবং বর্মন বংশ। পরবর্তী প্রশ্ন, সেন রাজবংশের আদি বাসস্থান কোথায় ছিল? সেন রাজবংশের আদি বাসস্থান ছিল কর্ণাটক, দক্ষিণ ভারতে। সেন রাজাদের ঐতিহাসিকরা কী আখ্যা দিয়েছিলেন? তো তোমরা রেখো ব্রহ্মক্ষত্রিয় আখ্যা দিয়েছিলেন। সেন রাজাদের ঐতিহাসিকরা কি বলতো? ব্রহ্মক্ষত্রিয় বলতো, মানে বলতে পারো একটা কম্বিনেশন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের একটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হলো সামন্ত সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলো বিজয় সেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো এবং ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই, এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দাও এটা। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন হলো, বিজয় সেনের রাজধানী কোথায় ছিল? বিজয় সেনের রাজধানী বিজয়পুর। বিজয় সেনের রাজধানী বিজয়পুর। দেওপাড়া প্রশস্তি থেকে কোন সেন রাজার কৃতিত্বের কথা জানা যায়? তো বিজয় সেনের কৃতিত্বের কথা আমরা জানতে পারি দেওপাড়া প্রশস্তি থেকে। দেওপাড়া প্রশস্তি কে রচনা করেছিলেন? তো রচনা করেছিলেন উমাপতি ধর। রচনা করেছিলেন উমাপতি ধর। সেন রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লাল সেন। সেন রাজবংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে বল্লাল সেন। বাংলায় হিন্দু সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বল্লাল সেন। এটার উত্তর কি? বল্লাল সেন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বল্লাল সেন। দান সাগর এবং অদ্ভুত সাগর খুবই ইম্পর্টেন্ট, এই দুটো গ্রন্থ কে রচনা করেছিলেন? বল্লাল সেন। কিন্তু মনে রেখো অদ্ভুত সাগরটা কমপ্লিট করেছিল কে? তার ছেলে কে? লক্ষণ সেন। দেখো পরবর্তী প্রশ্ন, অদ্ভুত সাগর গ্রন্থটি কে অসমাপ্ত অবস্থায় রেখে যান এবং পরে তার পুত্র শেষ করেন? তো মনে রেখো বল্লাল সেন এটা অসমাপ্ত অবস্থায় রেখে গিয়েছিল এবং তার লক্ষণ সেন সেটা শেষ করেছিল, তার পুত্র লক্ষণ সেন সেটা কমপ্লিট করেছিল। পরবর্তী প্রশ্ন, বাংলার কোন হিন্দু রাজাকে গৌরেশ্বর উপাধি দেওয়া হয়েছিল? মনে রেখো গৌরেশ্বর উপাধি দেওয়া হয়েছিল উপরের সবগুলোই। ঠিক আছে, মানে এও নিজেকে গৌরেশ্বর বলতো, এও নিজেকে গৌরেশ্বর বলতো, এও নিজেকে গৌরেশ্বর বলতো। গৌরযুক্ত ঈশ্বর, গৌড়ের যে রাজা সে নিজেকে গৌড়ের ঈশ্বর বলতো, এ থেকেই এসেছে গৌরেশ্বর উপাধি। ঠিক আছে, তো যে সময় তোমার ওই অঞ্চলটাকে অধিকার করেছিল সেই কিন্তু নিজেকে গৌরেশ্বর বলে উপাধি নিয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তো বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কাকে বলা হতো? শেষ স্বাধীন হিন্দু রাজা ছিল লক্ষণ সেন। ঠিক আছে, শেষ স্বাধীন হিন্দু রাজা ছিল লক্ষণ সেন। পরবর্তী প্রশ্ন, লক্ষণ সেনের প্রথম রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের প্রথম রাজধানী ছিল নবদ্বীপ, নদিয়া। ঠিক আছে, বিখ্যাত গীত গোবিন্দম এটা সবাই শুনেছ, কে রচনা করেছিলেন? জয়দেব। হ্যাঁ, কেঁদুলি মেলা জয়দেবের জন্মস্থান। ঠিক আছে, দেখো কবি জয়দেব কোন রাজার রাজসভা অলঙ্কিত করতেন? তো তিনি এই কবি জয়দেব কোন রাজার রাজসভায় বসতেন? তো অপশান ডি, অর্থাৎ লক্ষণ সেনের সভাকবি মানে রাজসভায় তিনি বসতেন। গীত গোবিন্দম কাব্যের মূল বিষয়বস্তু কী ছিল? গীত গোবিন্দম কাব্যের মূল বিষয়বস্তু ছিল রাধা কৃষ্ণের প্রেমলীলা। পবনদূত, পবনদূত এটা কার রচনা? এটা ধৈর্য রচনা। তারপর ব্রাহ্মণ সর্বস্ব এই গ্রন্থটি কে রচনা করেন? হলায়ুধ। ব্রাহ্মণ সর্বস্ব এই গ্রন্থটি রচনা করেছিলেন হলায়ুধ।
হলায়ুদ লক্ষণ সেনের রাজসভায় কোন পদে অধিষ্ঠিত ছিলেন? তো তিনি প্রধান বিচারপতি ও ধর্মাধ্যক্ষ ছিলেন। হলায়ুদ লক্ষণ সেনের প্রধান বিচারপতি এবং ধর্মাধ্যক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্ন, পঞ্চরত্ন 5জন বিখ্যাত কবি কোন রাজার রাজসভায় ছিলেন? তোমরা রেখো লক্ষণ সেনের রাজসভায় ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কে লক্ষণ সেনের পঞ্চরত্ন এর অন্তর্ভুক্ত ছিল না? তাহলে 3জন ছিল, বাকি একজন ছিল না। তো মনে রেখো জয়দেব ইনি ছিলেন, ধয়ী ছিলেন, উমাপতিধর ছিলেন, সন্ধ্যাকর নন্দী ছিলেন না। সন্ধ্যাকর নন্দী নামটা পরিচিত লাগছে? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন রামচরিত, এবং তিনি কার সভাকবি ছিলেন? রামপালের সভাকবি ছিলেন। ঠিক আছে, বেশ। পরবর্তী প্রশ্ন, আর্য সপ্তশতী, হ্যাঁ, এটা কে রচনা করেছিলেন? এটা রচনা করেছিলেন গোবর্ধন আচার্য, আর্য সপ্তশতী। তারপর দেখো সদুক্তি কর্ণামৃত এই শ্লোক সংকলনটি কে তৈরি করেন? শ্রীধর দাস। অতটা ইম্পর্টেন্ট নয়, পড়ে রাখবে একবার। লক্ষণ সেনের আমলে কোন মুসলিম আক্রমণকারী বাংলা আক্রমণ করেন? তো আক্রমণ করেছিল কে? বখতিয়ার খলজি। লক্ষণ সেনের আমলে কোন মুসলিম আক্রমণকারী বাংলা আক্রমণ করেছিলেন? বখতিয়ার খলজি। পরবর্তী প্রশ্ন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে বাংলা নদিয়া আক্রমণ করেছিলেন? তোমরা দেখো 1204 খ্রিস্টাব্দে। তারপর বখতিয়ার খলজির আক্রমণের সময় রাজা লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? মানে এদিকে যখন বখতিয়ার খলজি বাংলাকে আক্রমণ করতে আসছেন, এটা জানতে পেরে লক্ষণ সেন কিন্তু পালিয়ে গিয়েছিলেন, এবং তিনি কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন? বিক্রমপুরে। ঠিক আছে, বিক্রমপুরে, পূর্ব বাংলার বিক্রমপুরে তিনি আশ্রয় নিয়েছিলেন। তারপর কোন যুগকে বাংলা সাহিত্যের আদি যুগ বলা হয় এবং এই যুগে চর্যাপদ রচনা হয়েছিল? বলো। পাল যুগে চর্যাপদ রচনা হয়েছিল। তারপর সেন রাজারা প্রধানত কোন ভাষায় চরম পৃষ্ঠপোষক ছিলেন? কোন ভাষার চরম পৃষ্ঠপোষক ছিলেন? সংস্কৃত ভাষার চরম পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, তারপর কোন সেন রাজা লক্ষণ সংবৎ নামক একটি নতুন আব্দের প্রচলন করেছিলেন? লক্ষণ সেন লক্ষণ সংবৎ নামক একটি নতুন আব্দের প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সেন রাজাদের রাজকীয় প্রতীক কি ছিল? রাজকীয় প্রতীক ছিল, বলো, সদাশিব বা শিবমূর্তি। হ্যাঁ, সরি, আমি এটা কোনটা দিচ্ছি, সদাশিব বা শিবমূর্তি। তারপর পাল রাজাদের রাজকীয় প্রতীক কি ছিল? পাল রাজাদের রাজকীয় প্রতীক ছিল ধর্মচক্র। পাল ও সেন যুগে বাংলার প্রধান আন্তর্জাতিক বন্দর কোনটি ছিল? তাম্রলিপ্ত। তারপর সেন যুগে বাংলার কোন ধর্মের চরম অবনতি হয়েছিল? তোমরা দেখো সেন যুগে বৌদ্ধ ধর্মের চরম অবনতি হয়েছিল, কারণ সেনরা ছিল খুব হিন্দু, মানে গোড়া হিন্দু, কট্টর হিন্দু যেটাকে বলা হয়। দানসাগর গ্রন্থটি মূলত কোন বিষয়ের উপর লেখা হয়েছিল? দানসাগর গ্রন্থটি মূলত স্মৃতিশাস্ত্র ও সামাজিক বিধিবিধান সম্পর্কিত একটি গ্রন্থ ছিল। স্মৃতিশাস্ত্র এবং সামাজিক বিধিবিধান সম্পর্কিত একটা গ্রন্থ। অদ্ভুত সাগর গ্রন্থটি মূলত কোন বিষয়ের উপর লেখা হয়েছিল? অদ্ভুত সাগর এটি জ্যোতির্বিদ্যা এবং যে ফলিত জ্যোতিষ এটার উপরে লেখা হয়েছিল। ঠিক আছে, অ্যাস্ট্রোলজির উপরে। তারপর বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ কোনটি? প্রথম বংশানুক্রমিক রাজবংশ হলো পাল বংশ। ঠিক আছে, পাল বংশ প্রায় কত বছর ধরে রাজত্ব করেছিল? 400 বছর ধরে এটি বাংলায় রাজত্ব করেছিল। বিখ্যাত নালন্দা বিদ্যালয়ের পুনরুজ্জীবন এবং প্রচুর গ্রাম দান কোন পাল রাজারা করেছিলেন? কোন পাল রাজা? ধর্মপাল। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করেছিলেন এবং অনেক গ্রামও দান করেছিলেন তার জন্য, বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য। সেন বংশে
সেন বংশের শেষ পরিচিত রাজা কে ছিলেন, যিনি পূর্ব বাংলার রাজত্ব চালিয়ে গিয়েছিলেন? পূর্ব বাংলায় তিনি রাজত্ব চালিয়ে গিয়েছিলেন, মানে যেখানে তার গোটা বাংলাটা এক প্রকারে তার শেষ হয়ে গেছিল, তখনও তিনি কিন্তু রাজত্ব চালিয়ে যাচ্ছিলেন। তো কে হবে সেটা? তোমরা রাখবে কেশব সেন বা বিশ্বরূপ সেন, শেষ পরিচিত রাজা। তারপর সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্র দেবকে নালন্দায় একটি বৌদ্ধ মঠ নির্মাণের জন্য 5টি গ্রাম কে দান করেছিলেন? দেবপাল। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রেখো, লাস্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের কোশ্চেন। হ্যাঁ, তোমরা যারা নতুন দেখছো এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসবো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পারো প্লেলিস্টে গিয়ে, ইতিহাসের যে প্লেলিস্ট রয়েছে সেখানে আমরা ইতিহাসটাকে এইভাবেই কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে ধীরে 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 এগিয়ে নিয়ে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি এই ইতিহাসটাকে আমরা কমপ্লিট করে ফেলবো, এটাই আশা করছি। এবং তারপর সমস্ত সাবজেক্টগুলোকেই একই রকমভাবে আমরা এইরকম কোশ্চেন অ্যান্সারের মাধ্যমেই শেষ করে ফেলবো, যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি পরীক্ষার আগে খুব তাড়াতাড়ি রিভিশন করতে পারো। মানুষ পড়ে তো নাই, কিন্তু রিভিশন করার জন্য ভালো একটা কোনো জায়গা থাকে না। তো এই যে যে ভিডিওগুলো আজকে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো খুব তোমাদের পরবর্তীকালে রিভিশনের জন্য খুব হেল্প করবে, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।